ওর নাম মুখে নিও না ছেলে, ওকে নিয়ে ঘাটাঘাটি করো না। ওই নামের রহস্য যে বা যারাই উদ্ঘাটন করতে গিয়েছে তারা কোনো দিন ফিরে আসেনি। শ্যামপুরুষের কান দুটোতে বোধহয় এখনও বাজছে কথাগুলো। হুট করেই তার সর্বাঙ্গে নামলো এক অদ্ভুত অসারতা। চোখ দুটো ঠায় আটকে আছে টিভির পর্দায়, যেথায় জ্বলজ্বল করছে রিটায়ার্ড পুলিশ কর্মকর্তার সদ্য আত্মঘাতীর দুঃসংবাদ। যুবক বড্ড অস্থির হলো এই পর্যায়ে। অস্থিরতায় হাঁসফাঁস করতে লাগলো দাঁড়িয়ে থেকে। অবচেতন মনের কোণে উত্থাপিত হলো, কি আছে এই ফাইলে? এই ফাইলের জন্যই মাইনুল সাহেবের সাথে। বাকিটা আর ভাবতে পারেনি শ্যাম সুদর্শন। পরপরই মনে জাগলো প্রবল কৌতূহলতা। ফাইলটা একবার খুলে দেখা প্রয়োজন। কি আছে ওতে? কি এমন রহস্য লুকিয়ে আছে ওই পুরাতন ফাইলের ধুলো পড়া খড়খড়ে পৃষ্ঠার ভাঁজে? রৌদ্র অস্থির। তড়িঘড়ি করে পা বাড়ালো হসপিটালের বাইরে। এরই মধ্যে পেছন থেকে ভেসে এলো ওয়াচম্যানের নরম কণ্ঠ, ডাক্তার সাহেব। সহসা পায়ে রোগ টানল রৌদ্র। তরাক ঘাড় বাঁকিয়ে পেছনে তাকাতেই দেখল মধ্যবয়স্ক হাফিজ মিয়া কেমন উদ্বেগ নিয়ে ছুটে আসছেন তার নিকট। রৌদ্র গম্ভীর হলো এবার। মধ্যবয়স্ক সন্নিকটে এসে দাঁড়াতেই সে কেমন গমগমে গলায় শুধালো, কি হয়েছে? হাফিজ মিয়া হাঁপাচ্ছেন। হাঁপাতে হাঁপাতেই কোনো মতে আওড়ালেন, চইলা যাইতাছেন, আপনার চাচার লগে দেখা করবেন না? কপাল গোছায় রৌদ্র। চোখে মুখে এক প্রকার বিরক্তি লেপ্টে কর্কশ কণ্ঠে প্রতি উত্তরে বলল, দেখা করব না কি করব না সেই কৈফিয়তও কি এবার আপনাকে দিতে হবে? আপনি কে আমার কাছ থেকে কৈফিয়ত চাওয়ার? এহেন কথায় যারপন্ডাই অবাক হলেন হাফিজ মিয়া। লোকটা কেমন অবিশ্বাস্য নেত্রে তাকিয়ে আছে রৌদ্রের পানে। আশ্চর্য! যে ছেলে গত 2 বছরে কোনোদিন বড়দের সম্মান দেখাতে কার্পণ্য করেনি, কখনো কোনো বিষয়ে দূরছাই করেনি, সেই ছেলেই কিনা আজ অমন কর্কশ কণ্ঠে এহেন রুক্ষ কথাগুলো বলে গেল। হাফিজ মিয়া বড় দুঃখ পেলেন বোধহয়। তখনই নিজের ছলছলে চোখ দুটো আলগোছে নামিয়ে নিলেন জমিন বরাবর। উপচে পড়া কান্নাগুলো গলার কাছে কোনো মতে আটকে রেখে মোটা কণ্ঠে আওড়ালেন তিনি, মাফ করবেন ডাক্তার সাহেব। সহসা সম্বিত ফিরল রৌদ্রের। উপলব্ধি হলো নিজের করা কিছুক্ষণ আগের রুট ব্যবহারগুলো। আর অমনি এক রাজ্যসম অপরাধিত্বে ছেয়ে গেল তার তনুমন। দিনকে দিন তার কি হচ্ছে সে তো আগে এমন ছিল না। ইদানিং কেন এত রুড হচ্ছে সে? গম্ভীর পুরুষ তৎক্ষণাৎ খানিক গলা খাকারি দিয়ে উঠলেন। ইতস্ততায় হাফিজ মিয়াকে কিছু বলতেই যাবে তার আগেই গটগট পায়ে স্থান ত্যাগ করলেন মধ্যবয়স্ক। রৌদ্র কেবল অসহায় দৃষ্টে তাকিয়ে রইল সেদিকে। লোকটাকে আগ বাড়িয়ে ডাকবার খুব একটা উদ্বেগ নেই তার মাঝে। শ্যামপুরুষের মুহূর্তখানেক কাটল আত্ম অনুশোচনায়। পরক্ষণেই সে ফের উদ্যত হলো নিজের গাড়ির পানে এগোতে। গুনে গুনে 2 কদম সিঁড়ি বেয়ে নেমেছে যুবক। ঠিক তখনই কোত্থেকে যেন লাগামহীন গতির বিশাল এক ট্রাক এসে আচানক টক্কর দিয়ে বসল সুদর্শনের গাড়িটাকে। মুহূর্তেই দুমড়ে মুচড়ে গেল নির্জীব গাড়িটি। বিশাল ট্রাকের সংঘর্ষের অভিমুখে ঠায় দাঁড়িয়ে থাকবার কোনোরূপ উপায়ন্তর না পেয়ে পরিশেষে গাড়িটি গিয়ে ছিটকে পড়ল ফাঁকা কনক্রিটের রাস্তায়। এহেন অতর্কিত কাণ্ডে হতবম্ব রৌদ্র দাঁড়িয়ে আছে ঠায়। ওদিকে ট্রাকের গতি খানিকটা ধীর হয়েছে এই পর্যায়ে। তা দেখে শ্যামপুরুষ তখনই ছুটে আসতে লাগলো গাড়ির পানে। তবে কাণ্ড দেখো! মুখের উপর রুমাল পেঁচিয়ে রাখা ট্রাক ড্রাইভার ঠিক তখনই তরলে পরিপূর্ণ একখানা কাচের বোতল আচানক ছুঁড়ে মারল রৌদ্রের দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ির পানে। আর অমনি অক্ষিপটের সম্মুখে মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে উঠল গাড়িটা।
সহসাই থমকে গেল রৌদ্র। ছুটতে থাকা পদযুগল তার থেমে গেল মাঝপথে। ট্রাক চালক থামেনি, উল্টো গতি বাড়ালো ইঞ্জিনের। মাত্র কয়েক সেকেন্ডে পাড়ি দিয়ে বসলো অত বড় পথটা। রৌদ্রে সেদিকে হুঁশ নেই। সে কেমন একদৃষ্টে তাকিয়ে রইল জ্বলতে থাকা নিজের গাড়িটার পানে। তার পা দুটো শক্ত হাঁটুতে হুট করেই একাকার সম ক্লান্তি ভর করল যেন। বেচারা তখনই কনক্রিটের রাস্তায় ধূপ করে হাঁটু ঠেকালো। তার চোখের সামনে ভস্ম হচ্ছে এক রহস্যময় ফাইলে সকল অজানা তথ্য। ভস্ম হচ্ছে বহুল কাঙ্ক্ষিত মির্জার সায়ানমুগ্ধ নামের অজানা তথ্য। ভস্ম হচ্ছে আদুরে বোনকে ফিরিয়ে আনার অন্যতম পথ। মার্বেলের স্বচ্ছ তকতকে মেঝেতে পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে অ্যাডউইন। মোটা ব্যান্ডেজ পরা এক হাত তার ঝুলে আছে গলার সঙ্গে। মাথায় বাঁধা ব্যান্ডেজের মোটা আস্তরণ, সেথায় ছোপ ছোপ রক্তের উপস্থিতি। পা দুটো সদ্য হাঁটার ক্ষমতা ফিরে পাওয়ায় গম্ভীর মুখ যুবকের সে কি জোর দেখো। খুঁড়িয়ে খুঁড়িয়ে হলেও ঠিকই ছুটে এসেছে প্যালেসে। গ্রাউন্ড ফ্লোরে লাউঞ্জে তার পা পড়তেই কোত্থেকে যেন ছুটে এলো মিলা। রোধ করল অ্যাডউইনের ব্যস্ত পথ। অ্যাডউইন বোধহয় খানিকটা বিরক্ত হলো এহেন কাণ্ডে। সে কেমন তিক্ত বিরক্ত অভিব্যক্তিতে চোখ তুলে তাকালো তরুণীর মুখ পানে। মিলার গৌরবর্ণা ফ্যাকাশে মুখ, সেথায় প্রলেপ বসেছে একরাশ দুশ্চিন্তার। গম্ভীর পুরুষ তা বুঝেও না বোঝার ভান ধরলেন। কণ্ঠে একরাশ বিরক্তি ঢেলে শুধালেন, কি সমস্যা তোমার? পথ আটকালে কেন? মুনলাইট কোথায় অ্যাডউইন? কথার পিঠে এহেন বাক্য কর্ণধার হতেই কপাল কুঁচকে গেল অ্যাডউইনের। সুদর্শন মুখখানায় লেপ্টে গেল রাগের ছাপ। মুখ গহ্বরে ধারালো দাঁত কপাটি একে অপরের সনে রুষ্টতায় পিষ্ট করে কটমট আওয়াজ তুলল অ্যাডউইন। ঝাঝালো কণ্ঠে আওড়ালো, তা জেনে তুমি কি করবে গোলুপায়া? শুকনো ঢোক গিলল মিলা। চিবুক নামল কণ্ঠার কাছে। ইতস্ততায় হাত দুটো অনবরত কসলাতে কসলাতে মিনমিনে স্বরে জবাবে বলল, এমনি। নাকের পাটা ফুলল অ্যাডউইনের। বাড়ল দাঁত কিরমির শব্দ। যুবক আলগোছে ডানে বামে ঘাড় বাঁকিয়ে খানিক সতর্ক হলো। ঠিক পর মুহূর্তেই রাগ ক্ষোভে আচানক এক বলিষ্ঠ থাবায় আঁকড়ে ধরল তরুণীর কোমল গ্রীবাদেশ। এহেন অতর্কিত আক্রমণে ভরকায় মিলা। তরাক বিস্ফোরিত দৃষ্টিতে সম্মুখে তাকাতেই দৃশ্যমান হলো গম্ভীর পুরুষের শক্ত মুখাব্যয়। সহসাই আটকে ওঠে তরুণী। গ্রীবাদেশের শক্তপোক্ত হাতের জোর বাড়তেই খানিক কোকিয়ে ওঠে সে। দুই হাতে খামচে ধরে অ্যাডউইনের হাতখানা। তবে বালাই সার। অ্যাডউইন আজ বড্ড তেজি, কিছুতেই ছাড়ছে না বেচারির গ্রীবাদেশ। উল্টো কটমট কণ্ঠে হিসিয়ে শুধালো, আই টোল্ড ইউ গোলুপায়া, মুনবার্ডের কাছ থেকে দূরে দূরে থাকতে। ওকে ওর মতো ছেড়ে দে, না হলে তোর একদিন আর আমার যতদিন লাগে। মাইন্ড ইট। এহেন কথায় স্থবির হলো মিলা। ছলছলে দৃষ্টে নিষ্পলক ভঙ্গিতে তাকিয়ে রইল সম্মুখে। গম্ভীর পুরুষ ধীরে ধীরে হাত সরালো তরুণীর গ্রীবাদেশ হতে। খোঁড়ানো পায়ে উল্টো ঘুরতেই পেছন থেকে ভেসে এলো মিলার এলোমেলো কণ্ঠ, মুনলাইট নিষ্পাপ অ্যাডউইন, দুনিয়ার কুটকাচালি সম্বন্ধে সে এখনও বড্ড অজ্ঞ। তার মতো নিষ্পাপ মেয়ের জীবনে মনস্টারের মতো হিংস্র মানবের কোনো ঠাঁই নেই। নয়তো একদিন দেখা যাবে অভিশপ্ত মনস্টারের অভিশপ্ত ছায়ার পদতলে মেয়েটাকে তার প্রাণ হারাতে হচ্ছে। এই কোর সত্যিটা জানার পরও আপনি কিভাবে চাইছেন মুনলাইট মনস্টারের হোক? থমকে দাঁড়িয়ে আছে অ্যাডউইন। শিরদাঁড়া সোজা করে সামান্য ঘাড় বাঁকিয়ে তাকিয়ে থেকে পরক্ষণেই গমগমে গলায় আওড়ালো, প্রতিটা মানুষের নিয়তি আগে থেকেই নির্ধারিত গোলুপায়া, আমরা কেবল কাঠপুতুল। ঠোঁটের কোণে আচমকাই তাচ্ছিল্যের হাসি ফুটল তরুণীর। সিক্ত চোখ দুটো অঝোর ধারায় নোনা জল গড়ালেও
তা আগ বাড়িয়ে মুছে দেবার উদ্বেগ দেখালো না মিলা। সে উল্টো কণ্ঠে গাম্ভীর্যের ছাপ ফুটিয়ে ওড়ালো, অভিশাপকে জোর করে নিয়তি বানাতে চাচ্ছেন অ্যাডউইন। এই পর্যায়ে হুট করেই রহস্যময় বাঁকা হাসল অ্যাডউইন। চোখে মুখে এক অদ্ভুত শান্ত ভাব ঢেলে ইস্পাত দৃঢ় কণ্ঠে শুধালো, যাদের নিয়তি বহু আগে থেকেই জোড়া তাদের আবার জোর করার কি আছে গোলুপায়া? যেখানে মনস্টার তার ইউজ করার সামান্য টিস্যুকেও নিজের কাছছাড়া করে না, সেখানে সে তার বিবাহিতা স্ত্রীকে কিভাবে নিজের কাছ থেকে দূরে রাখবে? ইজ নট দিস ফানি? মুহূর্তে এক অদৃশ্য বজ্রপাত ঘটল মিলার মাথার উপর। চোখ দুটো বিস্ফোরিত আকারে হঠাৎ ছুঁয়ে গেল কপাল। মুখাব্বয়ে দেখা দিল অবিশ্বাসের ছাপ। বেচারির কণ্ঠ কাঁপছে এবার, সর্বাঙ্গেই বইছে ঝড়। সে কেমন কাঁপা কাঁপা কণ্ঠে থেমে থেমে আওড়ালো, কি বললেন? মনস্টার, স্ত্রী, মুন? তরুণীর বাক্য বড্ড এলোমেলো। মাঘ মাসের হাড় কাঁপানো ঠান্ডার ন্যায় ক্রমশ জমে যাচ্ছে তার কণ্ঠা। অ্যাডউইন বাঁকা হাসল ফের। খানিক সময় নিয়ে ফের গমগমে গলায় শুধালো, তাদের দুজনের মাঝখানে যে আসবে সয়ার, তাকে আমি নিজ হাতে ছিন্ন ভিন্ন করব। দরকার পড়লে তোকেও। রাত 2:35। পেন্ট হাউসের অত্যন্ত গুরুত্বপূর্ণ কামরা, দ্য সেভনিওর রুম, যার আলো আজ জলমলে। বিশাল এই কামরার সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে এক অদ্ভুত নিস্তব্ধতা। কক্ষের ঠিক একপাশে বিছিয়ে রাখা একখানা বড়সড় ডেস্ক, যার উপর বড্ড গুছিয়ে রাখা অসংখ্য কাগজপত্র। বলিষ্ঠ রুটবানোপাত যথেষ্ট মনোযোগী। ডেস্কের গায়ে বিছিয়ে রেখেছেন একখানা মসৃণ পৃষ্ঠা। সেথায় দক্ষ হাতে আঁচড় বসাচ্ছেন পেন্সিলের, আঁকছেন ছক। মাঝে মধ্যে আঙুল দিয়ে নাড়াচ্ছেন ডেস্কের উপর দাঁড় করিয়ে রাখা গ্লোবটাকে। তার শক্তপোক্ত আঙুলের ভাঁজে আটকে রাখা পেন্সিল মনোযোগে শুরু হয়েছে সুদর্শনের দৃষ্টি। ঘাস সমান বাবরি ছাটা চুলগুলো আজ উন্মুক্ত। এলোমেলো বেহায়া কায়দায় তারা কেমন ছুঁয়ে দিচ্ছে যুবকের ফর্সা ললাট। ক্ষীণ খাদযুক্ত দৃঢ় চোয়ালখানার পেশি টান টান। হালকা খোঁচা খোঁচা দাড়ি দেখা দিয়েছে গালের পাশে। আলোর তীর্যক রশ্মি গাল ছুঁতেই তা কেমন ব্লেডের ন্যায় চকচক করছে দেখো। মনোযোগে পিয়ার্সিং করা ঠোঁটের কোণ বরাবর কামড়াচ্ছে যুবক, তার বলিষ্ঠ বাহু দুটো উন্মুক্ত। পরনে একখানা কালো রঙা ট্যাঙ্ক টপ, সেই সাথে পরেছে বড্ড ঢিলে ঢালা একখানা ঘিয়ে রঙা ট্রাউজার। সৌন্দর্যের দিক থেকে সে যেন মানুষ নয়, সাক্ষাৎ গ্রিক দেবতা। মুগ্ধের আজ বেশ ব্যস্ততা। কূটনৈতিক বুদ্ধি খাটিয়ে চোরাচালান নিজায়ত্তে আনতে সে কি দক্ষ ছক আঁকছে সে। মনোযোগে নেই বিন্দুমাত্র হেরফের। তবে এরই মধ্যে ঘটে গেল এক অপ্রত্যাশিত কাণ্ড। ছকের মসৃণ পৃষ্ঠায় পেন্সিলের তীক্ষ্ণ আগা বেশ কয়েকবার ঘুরতেই আচানক সেথায় ফুটে উঠল সপ্তদশীর কোমল অধর যুগল। আর অমনি অভ্যন্তরে ঝটকা খেল মুগ্ধ। স্বনিগ্ধতায় চোখ দুটো খানিকটা ক্ষীণ করে ফের কাগজ পানে তাকাতেই উধাও হয়ে গেল দৃশ্যপট। রুডমানব কেমন বিরক্ত হয়ে দাঁত ছোয়ালো ঠোঁটের কোণে। পেন্সিলের গোড়া দিয়ে নিজের ঘাড়টা সামান্য চুলকে বাঁদিকে পা বাড়ালো। খানিকটা দূরে দাঁড় করিয়ে রাখা ক্যানভাসের গায়ে ঝুলন্ত কাগজগুলো একটা একটা করে উল্টাতেই আচমকা কাগজগুলোর গায়ে ভেসে উঠল সপ্তদশীর কোমল উদর। ফের ভরকায় মুগ্ধ। চোখ দুটোতে বিভ্রম লেপ্টে খানিক বুজে নিয়ে ফের তাকাতেই খেয়াল করল সে কেমন আলতো করে ধরে রেখেছে সপ্তদশীর মেধহীন মসৃণ উদর ঢাকা কাপড়খানা, যা ধরে রাখার দরুন স্পষ্ট দর্শন মিলেছে মেয়েটার নাভি কমলের। তখনই কাগজের গা থেকে হাত সরিয়ে অদূরে ছিটকে গেল বলিষ্ঠ পুরুষ। শক্তপোক্ত কোমরটা তার আচানক স্পর্শ করল ডেস্কের গা।
ভরকানো কণ্ঠ ফুঁড়ে অস্ফুটে বেরুল, হোয়াট দ্য ফাক আই অ্যাম সিইং। তৎক্ষণাৎ উত্তর পেল না রুড মানব, কেবল বাড়ল তার হাঁসফাঁস। বদনের অস্থিরতা বাড়তেই যুবক চুলোয় চড়ালেন নিজের সকল কাজকর্ম। একাকার সম বিরক্তি তার সঙ্গে গটগটিয়ে এগোলেন কামরার বাদিকে। সেথায় বানিয়ে রাখা হয়েছে ছোটোখাটো একখানা বার কাউন্টার। নামি দামি বিদেশি অ্যালকোহলের ডিসপ্লে কালেকশন পরিপূর্ণ। যুবক তড়িঘড়ি করে কাউন্টারে প্রবেশ করল। ডিসপ্লে কালেকশন থেকে বেশ পুরনো দুটো ওয়াইনের বোতল নিয়ে এসে নিঃশব্দে বসল রাউন্ড টুলের উপর। কাউন্টার ডেস্কে সাজিয়ে রাখা বেশ কিছু স্বচ্ছ কাচের গ্লাস। অথচ শ্যাডো মনস্টার সেসবে ছুঁয়েও দেখলেন না। উল্টো ধারালো দাঁতের শক্তপোক্ত জোরের সাহায্যে এক ঝটকায় খুলে নিলেন বোতলের ক্যাপ। অতঃপর গপ গপ করে গিলতে লাগলেন অতিমাত্রার তরল মাদক। মাত্র মিনিট তিনেকের ব্যবধানে সম্পূর্ণ ওয়াইনের বোতল শূন্য করে থামলেন মাফিয়া বিস্ট। আশ্চর্য, এখনও বিন্দুমাত্র নেশা হয়নি তার, চোখ দুটো হয়নি ঝাপসা। যুবক বেজায় বিরক্ত এরূপ কাণ্ডে। তড়িঘড়ি করে অপর বোতলের ক্যাপটাও খুলে ফেলে চুমুক বসালেন তার আগায়। একইভাবে সম্পূর্ণ বোতলের তরল খালাস করা শেষে মুগ্ধর বোধগম্য হল তার আজ নেশা হচ্ছে না। কিন্তু কেন, কি করলে নেশা ধরবে? এহেন চিন্তায় ফের হাঁসফাঁস করে ওঠে বেপরোয়া যুবক। তরাক বসা ছেড়ে উঠে চলে গেল ডিসপ্লে কালেকশনের সন্নিকটে। ডিসপ্লে সেলফের ঠিক ডান পাশে একখানা ছোটোখাটো ড্রয়ার। তা একটানে খুলে ফেলতেই দৃশ্যমান হলো বেশ কিছু অব্যবহৃত সিরিঞ্জ তরল ড্রাগস। মুগ্ধ কোনোরূপ কালবিলম্ব না করে তখনই ড্রয়ার থেকে তুলে আনলো দুটো সিরিঞ্জ। ছোট্ট কাচের শিশিতে পরিপূর্ণ থাকা হলদেটে তরলটুকু সিরিঞ্জে টেনে নিয়ে তা আলগোছে পুশ করল নিজের দেহে। একে একে দুটো সিরিঞ্জের সবটুকু তরল ক্রমশ প্রবেশ করল নির্দয় মানবের বলিষ্ঠ দেহে। মুহূর্তেই বেড়ে গেল তার শারীরিক কম্পন, ধরফরিয়ে উঠল হৃৎপিণ্ড। পাহাড় সম দেহটা যা নড়ছে না। যুবক আলগোছে বুজে নিল দুই চোখ। প্রায় মিনিট পাঁচেক পর খানিকটা স্থির হলো রুড মানবের বলিষ্ঠ দেহ। পর্দা সরল চোখের উপর থেকে। পরপরই ফের হতবাক হলো মুগ্ধ। এবারও মাতাল হয়নি সে। আশ্চর্য, এ আবার কোন রোগ ধরা দিল তার মধ্যে? অস্থির হলো মাফিয়া বিস্ট। বাঁ হাতে ঘাট ডলতে ডলতে কামড়ে ধরল নিজের অধর। চোখ দুটো সামান্য বুঝতেই মানসপটে ভেসে উঠল সপ্তদশীর নির্মল মুখখানা। তখনই চোখ মেলে মুগ্ধ। অবোধের ন্যায় অশান্ত হৃৎপিণ্ডটার উপর খানিকটা হাত ছুঁয়ে আনমনে বিড়বিড় করে বলল, তুই আবার কবে থেকে আমার নেশা হতে শুরু করলি সিগনোরা? ঢুলু ঢুলু কদম, পাহাড় সম দেহটা নড়বড়ে। এক হাতে পরিপূর্ণ লালচে রামের বোতল, অন্য হাতে জ্বলন্ত সিগার। রুড মানবের পায়ের গতি নিঃশব্দে এগোচ্ছে সপ্তদশীর কক্ষের পানে। অন্ধকারাচ্ছন্ন প্রশস্ত করিডোরে নীরবতা বিরাজমান। তা ভেঙেই যুবক আলগোছে এসে দাঁড়ালো মাহির কক্ষের সম্মুখে। স্বচ্ছ কাচের স্লাইডিং দরজাটা ভেতর থেকে লাগানো। তার টের পেতেই ঠোঁট কামড়ে হাসল মুগ্ধ। পরপরই আলতো করে বৃদ্ধাঙ্গুল ছোঁয়ালো দরজার নবের গায়ে। অমনি সেন্সরযুক্ত নবখানা আপনা আপনি খুলে দিল দরজার লক। যুবক বড্ড সতর্কতার সঙ্গে দুয়ার খুলে প্রবেশ করল কক্ষে। পিনপতন নীরবতায় ছেয়ে আছে কক্ষটি। সিলিংয়ে ঝুলন্ত ঝাড়বাতিটা অফ করে রাখা। বিশাল কক্ষের চারপাশের দেয়ালে ঝুলন্ত ছোট ছোট ল্যান্টিনে জ্বলছে মৃদুমন্দ আলো। যুবক এগোচ্ছে। তবে এগোনোর এক পর্যায়ে তার হঠাৎ খেয়াল হলো নিজের আঙুলের ভাঁজে আটকে রাখা জ্বলন্ত সিগারের কথা। অমনি যুবক তড়িঘড়ি করে সিগারটা ছুঁড়ে ফেলল মেঝেতে।
পায়ের রুক্ষ পৃষ্ঠতলে সিগারটা বেশ রূঢ়তার সঙ্গে মারিয়ে বিড়বিড় করে আওড়ালো, পিচ্চি আমার সিগারেট ধোঁয়া সহ্য করতে পারে না, তা কি আর ভুলে গেলে চলে? সিগারেট জ্বলন্ত আগুনটুকু পরিশেষে নিভে গেল। যুবকও খানিক ফোঁস করে নিঃশ্বাস ফেলে পায়ে গতি টানল। প্রায় মিনিট পাঁচেকের ব্যবধানে সে এসে দাঁড়ালো মখমলি বিছানার সম্মুখে। সপ্তদশী গভীর নিদ্রায় ডুবে আছে। নাকের সরু ছিদ্র দিয়ে ফেলছে ভোঁস ভোঁস শব্দ। যুবকের তখন কি হলো কে জানে, সে কেমন মন্ত্রমুগ্ধের ন্যায় আলগোছে পা ভেঙে বসল মেঝেতে। হাতে থাকা কাচের বোতলটা নিঃশব্দে পাশে রেখে বিছানার কোলে কনুই ঠেকায় রুস্তিকি। অতঃপর কনুইয়ে ভর দিয়ে হাতটা নিজের গালের পাশে চেপে রেখে গভীর দৃষ্টে তাকালো মেয়েটার ঘুমন্ত মুখপানে। বড্ড সতর্ক কণ্ঠে বিড়বিড় করে বলল, খুব শান্তি, তাই না বান্দির মেয়ে? আমার ঘুম কেড়ে নিজে প্রাণ ভরে ঘুমাচ্ছিস, এত সুখ তোর কপালে সইবে তো? ঘুমন্ত মাহি থোড়াই শুনল কথাগুলো। সে তো মত্ত গভীর নিদ্রায়। তার ঘুমন্ত সুশ্রী মুখ, যার সর্বত্র গভীর দৃষ্টে আঁকিবুকি চালাচ্ছে মাফিয়ার শ্যাডো মনস্টার। আশ্চর্য, যার পদতলে গোটা রুশদি সাম্রাজ্য নত থাকতে বাধ্য, আজ সেই রুশদি কিংকিনা বসে আছে তারই শত্রুর মেয়ের সম্মুখে। তৃষ্ণার্ত চাতকের ন্যায় মেটাচ্ছে নিজের চোখ দুটোর তৃষ্ণা। তার বিমুগ্ধ নয়নে নেই বিন্দুমাত্র অনীহা। ঘুমন্ত মাহিকে অতি আগ্রহে অবলোকন করতে করতে সে বারে বারে চুমুক বসাচ্ছে রামের বোতলে। মুখ ভর্তি মাদকীয় তরল নিয়ে ঢোক গিলে পরক্ষণেই কপট বিরক্ত ভরা কণ্ঠে বিড়বিড়িয়ে বলে ওঠে, রোজ পানি দিয়ে স্নান না করে মদ দিয়ে স্নান করছিস নাকি বান্দির মেয়ে? তোকে দেখলেই এমন নেশা ধরছে কেন? থামল মুগ্ধ। ফের মুখ ভর্তি তরল নিয়ে ঢোক গিলল সময় করে। অতঃপর আবারও মেয়েটার পানে তাকালো ক্ষীণদৃষ্টে। তার অবাধ্য মনে হুট করেই ইচ্ছে জাগলো মেয়েটাকে আলতো করে ছুঁয়ে দিতে। যুবক তাই করল। বিছানার কোলে নিজের মাথাটা এলিয়ে দিয়ে আলগোছে তর্জনী বাড়ালো মেয়েটার ঘুমন্ত মুখশ্রীর অভিমুখে। টুকটুকে লাল হয়ে থাকা নাকের ডগাটা আলতো করে ছুঁয়ে দিতেই যেন রাজ্য জয়ের ন্যায় আনন্দ পেল মুগ্ধ। বাচ্চাদের ন্যায় বিছানার কোলে মুখ লুকিয়ে হেসে কুটি কুটি খেতে লাগলো দ্য গ্রেট রুশদি কিং। পরপরই নিষ্পাপ ভঙ্গিতে বাদামি ঠোঁট দুটো উল্টে আওড়ালো, ইউ আর সো কিউট সিগনোরা, একদম একটা আদুরে বিড়াল ছানার মতো। কথাটুকু শেষ হবার সঙ্গে সঙ্গে ঘুমন্ত সপ্তদশী খানিক নড়ে উঠল। ঘুমের ঘোরে তার হাতটা আচমকাই সরে এলো খানিকটা। আনমনে বিছানার বাইরে পড়তে গেলেই রুটমানব তখনই নিজের রুক্ষ হাতের উল্টো পিঠখানা আলগোছে ঠেকিয়ে দিল মেয়েটার হাতের নিচে। ঘুমে আচ্ছন্ন সপ্তদশী টেরি পেল না তা। খানিক নড়ে চড়ে আবারও তলিয়ে গেল গভীর নিদ্রায়। যুবক ঠোঁট কামড়ে হাসল। চমৎকার নীরব সেই হাসি। ঘাড়টা সামান্য কাত করে নিজ উদ্যোগে নিজের খোঁচা খোঁচা দাড়িতে আবৃত গালটা আলতো করে ছোঁয়ালো সপ্তদশীর হাতের তালুতে। মেয়েটার পানে মুগ্ধ নয়নে তাকিয়ে থেকে হুট করেই বলে বসল, হুটহাট নিজেকে ভুলে শত্রুর মেয়ের প্রেমে পড়ার স্বভাব আমার নেই সিগনোরা। তবে তুই চাইলে সমাজ, জাত, ধর্ম সব কিছু ভুলে গোটা এক জনমের জন্য আমি তোর ওই বিধ্বংসী চোখ দুটোর মায়ায় ডুব দিতে পারি, যদি তুই একটাবার চাস তো। সপ্তদশী কি শুনল সেই কথা? শুনলে থোড়াই বসে থাকত? তাকে ছোঁয়ার অপরাধে এতক্ষণে নিশ্চয়ই রুডমানবকে বলে বসত, দূর হন আমার চোখের সামনে থেকে অসভ্য লোক। ঘামে জবজবে অবস্থার শ্যাডো মনস্টারের পেটানো দেহখানার। সদ্য জিম সেরে বেরিয়েছে বলে কথা।
গটগট পায়ে নিজের কক্ষে ঢুকে ক্লজেটের পানে এগোতেই যুবকের কর্ণকুহরে আচমকাই ভেসে এলো অতি পরিচিত একখানা কণ্ঠ। আপনি আমায় ভুলে গিয়েছেন। সহসা থমকে দাঁড়ায় মুগ্ধ। চলতি পথে ঘাড় বাঁকিয়ে তাকালো পেছনে। অমনি দেখতে পেল সপ্তদশীকে। যুবক কিয়ৎক্ষণ স্থির দৃষ্টে তার পানে চেয়ে থেকে আচানক গাল বাঁকিয়ে হাসল। পুরোদমে ফের ক্লোজেটের পানে এগোতে এগোতে গমগমে গলায় শুধালো, আবারও আসলি? সারা রাত তো দেখলাম তোকে, এতটুকুতেও মন ভরেনি, এখন দিনের বেলাতেও আসা শুরু হয়ে গেল। সপ্তদশী গাল ফুলায়। দুই হাত বুকের কাছে বেঁধে নিয়ে কপট মন খারাপে সুরে আওড়ালো, আপনি তো আমায় দেখেননি, দেখেছেন ওকে। দাঁতের সনে ঠোঁট পিষে হাসল মুগ্ধ। ক্লোজেটের দুয়ার খুলে একখানা তোয়ালে বার করে হাতে নিল। ঠিক তখনই পেছন থেকে একজোড়া তুলতুলে হাত এসে আচানক আঁকড়ে ধরল বলিষ্ঠ পুরুষকে। মুগ্ধ নির্বিকার ভাবলেশহীন ভঙ্গিতে ক্লোজেটের দুয়ার আটকে আলগোছে বুকের কাছ থেকে নামিয়ে দিল সপ্তদশীর দুই হাত। পরক্ষণে পেছন ঘুরে নতমুখী মেয়েটার পানে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে ভরাট কণ্ঠে বলল, বসে থাক, আমি আসছি। আড়মোড়া ভাঙছে মাহি, টানছে লম্বা হামি। মখমলি বিছানার কোলে ডুবে থাকলে চোখ খোলা দায় হয়ে পড়ে তার জন্য। আজও তার ব্যতিক্রম ঘটল না। মেয়েটা কেমন আড়মোড়া ভাঙতে ভাঙতে নিভু নিভু চোখ জোড়ার পর্দা সরালো। পরক্ষণেই অস্পষ্ট দৃশ্যপটের সম্মুখে এক অদ্ভুত চেহারা দৃশ্যমান হতেই সামান্য চিৎকার দিয়ে ঘুম ছেড়ে ধরফরিয়ে উঠে বসে মাহি। এদিকে তার অমন চিৎকার শুনে হতবম্ব ক্লারা। তখনই নাটকীয় ভঙ্গিতে চেপে ধরেছে নিজের বুক। মধ্যাকার দূরত্ব খানিক বাড়িয়ে মেয়েটার পানে কুঞ্চিত দৃষ্টি নিক্ষেপ করে সন্দিহান গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার বেবিগাল? এভাবে চিৎকার দিয়ে উঠলে কেন? নিজেকে সামলাতে খানিক বেগ পোহাতে হচ্ছে মাহির। এখনও ধরফর করছে তার বুক। ঘুম ভাঙতেই চোখের সামনে অমন থার্ড জেন্ডার কাউকে দেখলে কে না ভয় পাবে শুনি। মেকআপ দিয়ে মুখের যা হাল করেছে। মাহি অভ্যন্তরে বেশ বিরক্ত হলেও বাইরে থেকে বড্ড স্থির। খানিকটা সময় নিয়ে ইতস্তত কণ্ঠে বলল, ইয়ে না মানে এমনি। আপনি এখানে কেন? গাল ভর্তি করে হাসল ক্লারা। এক হাতে নিজের ববকাট চুলগুলো খানিক বাতাসে উড়িয়ে নাটকীয় ভঙ্গিতে আওড়ালো, তোমার মর্নিংটাকে আরেকটু থ্রিলিং করার জন্য এসেছি বেবিগাল। কাম, লেটস গো উইথ মি বেবি। কথাটা বলতে দেরি মাহির হাত দুটো টেনে ধরতে দেরি হলো না ক্লারার। মেয়েটাকে কোনো কিছু বলবার সুযোগ না দিয়ে সে কেমন টানতে টানতে তাকে নিয়ে ছুটে চলল কক্ষের বাইরে। এদিকে মাহি হতবিহ্বল, বারবার ক্লারাকে সতর্ক করে বলে যাচ্ছে, আস্তে ছোট ক্লারা, আমি পড়ে যাব তো। শুনল না ক্লারা। মেয়েটাকে নিয়ে পাড়ি দিতে লাগলো প্রশস্ত করিডোরের পথ। সিঁড়ি বেয়ে টপ ফ্লোরে উঠতে গেলেই মাহি কেমন সন্দিহান গলায় প্রশ্ন ছুড়ল, ছাদে নিচ্ছ কেন? তখনই ঘাড় বাঁকিয়ে তাকায় ক্লারা। হাসি মুখে দুষ্টু কণ্ঠে আওড়ালো, বলেছিলাম না তোমার সকালটা থ্রিলিং করব। আফটার অল রুশদি সিগনোরা বলে কথা, ধরে নাও এটা আমার পক্ষ থেকে তোমার জন্য একটা গিফট। কথাটা বোধগম্য হলো না মাহির, তবুও সে পা বাড়ালো ক্লারার সঙ্গে। ছুটতে ছুটতে টপ ফ্লোরের অভিমুখে এসে দাঁড়ালো ক্লারা এবং মাহি। দুজনেই বেশ হাঁপাচ্ছে। মাহি চুপচাপ এক কোণে দাঁড়িয়ে থাকলেও দুষ্টু ক্লারা তখনই দরজার আড়ালে গা লুকিয়ে উকি দিল ছাদের পানে, যেখানে সুইমিং পুলের শীতল পানির গভীরে সাঁতরাতে মত্ত মাফিয়া মনস্টার। দুই হাত দুই দিকে ছড়িয়ে চিত হয়ে সাঁতরাচ্ছেন তিনি। আশেপাশে তেমন একটা ভ্রুক্ষেপ নেই তার।
ক্লারা ফের মুগ্ধ হলো মনস্টারের ডুবন্ত পেটানো দেহখানার বাহ্যিক সৌন্দর্যে। সে কেমন লাফিয়ে উঠল দাঁড়িয়ে থেকে। তা দেখে বেশ বিরক্ত মাহি। মুখ কুঁচকে বিড়বিড়িয়ে বলল কি যেন, অথচ ক্লারার সেদিকে হুঁশ নেই। সে তো ব্যস্ত রুশদি কিংকে চোখ দিয়ে গিলে খেতে। আকর্ষণীয় সুদর্শনের উন্মুক্ত গা দেখে ক্লারা কেমন হুট করেই বলে ওঠে, লুক অ্যাট হিম বেবি গার্ল। উফ, হ্যান্ডসামটা পানিতে আগুন ধরিয়ে দিচ্ছে। মাই গশ, কেউ প্লিজ এসি অন করো। রুশদির রূপের আগুনে আমি পুড়ে যাচ্ছি। এহেন কথায় থতমত খেয়ে গেল মাহি। তখনই নিজেও উকি দিল ছাদের পানে। আর অমনি মুগ্ধকে সাঁতরাতে দেখে বিরক্তি বোধ হয় আরও বাড়ল তার। সে এক প্রকার বিরক্তি নিয়েই বলল, তো যাও না ক্লারা, নিজে গিয়ে আগুনটা নিভিয়ে দিয়ে আসো। আই উইশ, আমি যদি পারতাম। অলক্ষ্যে গাল বাঁকায় মাহি। দুই হাত বুকের কাছে ভাঁজ করে ভাবলেশীন ভঙ্গিতে আওড়ালো, পারবে না কেন? অবশ্যই পারবে। তুমি চাইলেই পারবে। কেন জানো? আমার মনে হয় তোমাকে আর বিস্টকে, নো নো, আই মিন তোমাকে আর মনস্টারকে পাশাপাশি খুব ভালো মানাবে। জাস্ট লাইক মেড ফর ইচ আদার। আশ্চর্য হলো ক্লারা। তৎক্ষণাৎ চোখ ঘুরিয়ে তাকালো মেয়েটার পানে। হতবাক কণ্ঠে বলল, বেবি গার্ল, তুমি এসব বলছো? রুশদি সিগনোরা হওয়া সত্ত্বেও এসব বলছো? তোমার জেলাস ফিল হচ্ছে না? মুখ কুঁচকে নেয় মাহি। হাত দিয়ে মাছি ওড়াবার ভঙ্গি ধরে বলে ওঠে, না তো। কেন? জেলাস হবার কথা ছিল নাকি? ক্লারার বিচক্ষণী চোখ তাকিয়ে আছে মেয়েটার পানে। অদৃশ্য কিছু পরখ করে ঠোঁটের কোণে মৃদু হাসি ঝুলিয়ে শুধালো, হয়তো। তোমার জায়গায় আমি হলে এতক্ষণে কেউ আমার রুশদিকে নিয়ে কথা বললে তার চুল ছিঁড়ে ফেলতাম। মৃদু হাসল মাহি। ফোঁস করে নিঃশ্বাস ফেলে চোখ দুটো নামিয়ে উল্টো পথে পা বাড়াতেই হুট করে পেছন থেকে ভেসে এলো মুগ্ধর গমগমে কণ্ঠ, আবে এই বান্দির মেয়ে, ওইখানে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে কি দেখছিস? দেখতে ইচ্ছে হলে সামনে আয়, সবটা পরিষ্কার করে দেখিয়ে দিই। সহসাই আঁতকে ওঠে ক্লারা। ভয়ে তৎক্ষণাৎ মাহিকে রেখে ছুটে পালালো উল্টো পথে। এদিকে মাহি হতবম্ব। ক্লারা এটা কি করলো? তাকে ফাঁসিয়ে রেখে নিজে চলে গেল। এবার কি করবে সে? ভাবতে ভাবতেই বোকা মানবী তখনই সরে গেল দরজার কাছ থেকে। নতমুখে করিডোর দিয়ে হাঁটতে গেলেই আচমকা অবচেতন মনের কোণে উত্থাপিত হলো কিউটির কথা। 2 দিন ধরে দেখছে না বেচারাকে। কে জানে প্যালেসে সে কেমন আছে। কিউটির চিন্তায় হুট করেই মনটা বিষণ্ণ হলো সপ্তদশীর। পায়ে টানল রূপ। মনে মনে ভাবল, বিস্টকে যদি বলি কিউটিকে এনে দেবার কথা, তাহলে কি সে এনে দেবে? চিন্তায় হাঁসফাঁস করে উঠল মাহি। নত দৃষ্টিযুগল খানিক উঁচাতেই খেয়াল করল সম্মুখের কক্ষের দুয়ার খোলা। বিস্ট নিশ্চয়ই গোসল সেরে এখানে ঢুকবে। এরূপ ভাবনায় বোকা মানবী চটজলদি পা বাড়ায় সেদিকে। অতঃপর টুপ করে ঢুকে পড়ে কক্ষে। সদ্য সাঁতরানো শেষে পুল থেকে উঠে এসেছে রুড মানব। কোমর বরাবর পেঁচিয়েছে একখানা সফেদ রঙা তোয়ালে। ভেজা চুলে হাত বুলাতে বুলাতে বলিষ্ঠ মানব গটগট পায়ে ঢুকল নিজের ড্রেসিং রুমে। তবে রুমে ঢুকতেই তার নজর গিয়ে আটকাল অদূরের ডিভানে জড়সড় ভাব নিয়ে বসে থাকা সপ্তদশীর পানে। যুবক এক পলক সেদিকে তাকিয়ে দৃষ্টি শুরু করল। শক্ত মুখে অভ্যন্তরে বিড়বিড় করে বলল, এই হ্যালুসিনেশন এখনো যায়নি। মনে মনে কথাটা আওড়ে পরক্ষণেই যুবক আলগোছে আটকে দিল কক্ষের দুয়ার। অতঃপর মেয়েটাকে এক প্রকার উপেক্ষা করে ধূপধাপ পায়ে এগিয়ে গেল ক্লজেটের সম্মুখে। ভাবলেশীন ভঙ্গিতে 2 হাতে কোমর থেকে তোয়ালেটা খুলে ফেলতেই
আচানক পেছন থেকে ভেসে এলো সপ্তদশীর চিৎকার ধ্বনি। আস্তাক ফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আপনার শাটার বন্ধ করুন, অসভ্য নির্লজ্জ বেহায়া লোক। এহেন চিৎকারে হকচকিয়ে ওঠে মুগ্ধ। তড়িঘড়ি করে হতবুদ্ধির ন্যায় ঘুরে তাকাতেই ফের আরেক চিৎকার দিয়ে পিঠ ঘুরিয়ে উল্টো দিকে তাকায় মাহি। চোখ দুটো দুই হাতে আটকে রেখে গজগজ করতেই মুগ্ধ কেমন হতবম্ব কণ্ঠে বলে ওঠে, হোয়াট দ্য ফাক? তুই আমার হ্যালুসিনেশন না?